আবারও চাঁদাবাজি, আবারও সেখানে এনসিপি নেতার নাম। এবার এনসিপির বড় নেতা, সেই বড় নেতা কোন নেতা? যিনি কিনা এবারের সংসদ সদস্য নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে আর তার নির্বাচন করা হয়নি, সম্ভবত জোটের কারণে তার কপাল খুলেনি। সেই ব্যক্তি গিয়েছেন চাঁদাবাজি করতে একটা বাড়িতে বাহিনী নিয়ে, অস্ত্র নিয়ে, এবং সেখানে গিয়ে কট খেয়েছেন পুলিশের হাতে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাটা এবার ঘটেছে দিনাজপুরে। এই ঘটনাগুলো কেন ঘটছে? এই হতাশার জন্মগুলো আমাদের সূর্য সৈনিক যাদের উপরে আমাদের এত আস্থা ছিল, এত বিশ্বাস ছিল, এত ভালোবাসা, বুক ভরা ভালোবাসা ছিল যাদের নিয়ে পুরো বাঙালি জাতির গর্ব করার কথা, যে যারা একটা অসাধারণ সফল আন্দোলন করে একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়ে নতুন বাংলাদেশ উপহার দেবে, তারা যদি ফ্যাসিস্টের চাইতেও আরও খারাপ আচরণ করা শুরু করে, কিংবা যে কর্মকাণ্ডগুলোকে আমরা সমালোচনা করছি, বিগত সরকারের যে কর্মকাণ্ডগুলো ভুল ছিল বলে তাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, সেই কর্মকাণ্ডগুলো, সেই চাঁদাবাজি, সেই মব, এই ঘটনাগুলো যদি আমরা নিজেরা বারংবার করতে থাকি, তাহলে আমাদেরকে নিয়ে যে গর্ব ছিল পুরো জাতির, সেই পুরো জাতির গর্বটা কোথায় গিয়ে ঠেকে আদতে? কি হলো দিনাজপুরে এবার? কেন এই ঘটনাটা ঘটলো? কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে? এটাকে থামানো যাচ্ছে না কেন? থামানো যাচ্ছে না কি এই কারণে যে অধ্যত্বপূর্ণ আচরণ করলেও কেন্দ্র থেকে কখনো বৈষম্য বিরোধী আন্দোলন, কখনো এনসিপি, কখনো সমন্বয়ক, এই ব্যাপারগুলো কেন্দ্র থেকে এক ধরনের উৎসাহ দেয়া হচ্ছে কিংবা উৎসাহিত করা হচ্ছে। যেমন গতকালকে হবিগঞ্জের ঘটনাটা ঘটেছে, বৈষম্য বিরোধী আন্দোলন, হবিগঞ্জের নেতাকে পুলিশের সঙ্গে বাজে আচরণ এবং জুলাই আন্দোলন সম্পর্কে খুবই জঘন্য রকমের মন্তব্য করার প্রেক্ষিতে যাকে শোকজ করলো, তারপরে সন্ধ্যার পরে তাকে পুলিশ যখন গ্রেপ্তার করলো, তার পক্ষে গিয়ে আবার রাতে আলটিমেটাম দিচ্ছে সরকারকে যে তাকে মুক্তি দিতে হবে। যাকে শোকজ করলো, যাকে দলের সমস্ত কর্মকাণ্ড থেকে বাদ দিয়ে দিল, তার জন্য আবার শাহবাগ অবরোধ করলো। এই ঘটনাগুলোতে হয় কি, যে কর্মকাণ্ডগুলো খারাপ, যে কর্মকাণ্ডগুলো গ্রহণযোগ্য না, সেই কর্মকাণ্ডগুলোকে এক ধরনের উৎসাহিত করা হয়। দিনাজপুরে কি ঘটলো? কেন গণমাধ্যমে এই খবর আসলো? ওখানে কি হয়েছিল? প্রেক্ষাপটটা কি ছিল? পুলিশ কি বলছে? চলুন একটু জেনে দেখি কেনই বা এখানে এনসিপি নেতার নাম আসছে, কেনই বা তিনি গ্রেপ্তার হলেন পুলিশের কাছে। এবার কি তাহলে তার ব্যাপারে আলটিমেটাম দেওয়া হবে যে তাকে 1 ঘন্টার মধ্যে মুক্তি না দিলে সারা দেশে অবরোধ হবে? চলুন জানা যাক কি হলো দিনাজপুরে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন। এনসিপির এক নেত্রী গ্রেপ্তার হয়েছে, তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে। 21 বছর তার বয়স দেখানো হয়েছে, কিন্তু সেই নেত্রী দাবি করছে তার বয়স হলো 17 বছর। এবং এইটা একটা বিষয় যে 17 বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কিনা। তো প্রশ্ন হলো 17 বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কিনা। আমার প্রশ্ন হলো যে 17 বছরের হয়ে যদি চাঁদাবাজি করা যায়, মাস্তানি করা যায়, তাহলে 17 বছরের কাউকে রিমান্ডে নেওয়া যাবে কিনা, এটা হলো আমার প্রশ্ন। তো গত কয়েকদিন ধরে খুবই হাম্পি দাম্পি হলো যে এই নেত্রীকে রিমান্ডে নিচ্ছে বা তাকে আটক করছে সেই কারণে। এবং এখানে সাংবাদিক দুর্জয়ের বিষয়ে জড়িয়ে একটা অভিযোগ এসেছে। সাংবাদিক দুর্জয়ও তার বিষয়ে প্রমাণ, তথ্যাদি, বিকাশ ট্রানজেকশন যেগুলোর মাধ্যমে টাকা দিয়েছে ওই নারী নেত্রীকে, সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। তো এইখানে আমি বলবো না কোন পক্ষ সঠিক বা কোন পক্ষ ভুল। আমার প্রশ্ন হলো যে এনসিপির কতজন এইভাবে গ্রেপ্তার হবে? এই প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা আমি এভাবে দিতে চাই যে
এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়করা সারা দেশে কি কার্যক্রম করেছে আমরা দেখেছি, এবং তাতে বাংলাদেশের কি উপকার হয়েছে তাতেও আমরা দেখেছি। এবং সবকিছু মিলিয়ে এদের একটা ডিমান্ড ছিল যে 10 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর ক্ষমতায় থাকবে, এবং তারা এই সময়টাতে আমরা যদি একটা গণতান্ত্রিক নির্বাচনের কথা বলেছি, আমাদেরকে হয়রানি করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। আমার প্রশ্ন হলো যে এই যে যারা এইখানে এই ধরনের কার্যক্রমে জড়িত, স্পেসিফিক্যালি কোনো নাগরিক যদি এমন হয় যে ভয়ে আতঙ্কে এদেরকে বিকাশে টাকা দিয়েছে অথবা ব্যাংকে টাকা দিয়েছে অথবা এদের বাসা থেকে টাকা দিয়েছে, যার একটা সিসিটিভি ফুটেজ রয়েছে, এই কোনো ব্যক্তি যদি এদের বিরুদ্ধে ছোট্ট একটা মামলা ঠুকে দেয়, এখানে কোনো চান্স নাই আটক এড়ানোর, কোনো চান্স নাই। যদি ন্যূনতম আইনের যদি সরকার থাকে, যদি ন্যূনতম আইনের প্র্যাকটিস হয়, তাহলে এই মামলা কোনোভাবে বাঁচার সময় নাই। এবং এই সংখ্যা কতটুকু, আমরা এই সংখ্যা কতটুকু বিস্তৃত, এই সংখ্যা টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যত সমন্বয়ক আছে প্রত্যেকে কম বেশি এই ধরনের অর্থায়নে জড়িত, যারা মানুষকে হুমকি ধামকি দিয়েছে, মামলার ভয় দেখিয়েছে অথবা মামলা থেকে বাঁচানোর জন্য আশ্বাস দিয়ে টাকা নিয়েছে। পুরা প্রক্রিয়া একবারে জগা খিচুড়ি হয়ে যাবে। এবং তখন এনসিপিকে আলাদা একটা আন্দোলন শুরু করতে হবে যে সমন্বয়কদের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না। কেন ফুলের টোকা দেওয়া যাবে না? কারণ তারা সমন্বয়ক, কারণ তারা জুলাই, এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা একটা লড়াই করছি, আমি একটা লড়াই করছি, আপনারা লড়াই করছেন, সবাই লড়াই করছে, যে যার জায়গা থেকে আমরা লড়াই করছি। কি লড়াই করছি? যে আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে, এক নাম্বার বিষয় ভাই। কারো প্রতি মায়া দেখে লড়াই করিনি। আরেকটা বিষয় লড়াই যে দীর্ঘদিন ক্ষমতায় আছে, ভোটাধিকারের একটা বিষয়, যে আমরা ভোট দিতে পারি না। এই দুইটা হলো মূল কনসেন্ট্রেশন। আমার ভাইদের রক্ত ঝরছে। আর হলো কোটা মোটা কিসের কি, কোটা মানুষ বোঝে নাকি? কোটার এখনো প্রয়োগ হচ্ছে বিভিন্নভাবে, অন্যায়ভাবে চাকরি নিচ্ছে, এগুলো প্রতিনিয়ত নিউজ হচ্ছে। তো তো এই এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন থেকে এমনভাবে মিসগাইড করে অন্যদিকে জনপ্রিয়তার সঙ্গে যাওয়া হয়েছে যে কোনো ভোটের এখানে, এবং বলতেছে এই বাংলাদেশে কোনো ভোট হবে না, আজীবন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে, এইরকম একটা টেন্ডেন্সি তৈরি করা হয়েছে। আসলে ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশ কতটুকু নিরাপদে ছিল, নিরাপত্তায় ছিল, এটা পরবর্তী অবজারভেশনে গিয়ে, যখন বিভিন্ন ক্ষেত্রে এই সরকার থাকা অবস্থায় তো কোনো ডকুমেন্টস বের হবে না, এই সরকার যখন এখান থেকে চলে যাবে, অন্য সরকার আসবে, সেটা যে জামাতের সরকারও যদি আসে, বিএনপি সরকারও যদি আসে, অথবা সাক্ষাৎ আওয়ামী লীগ যদি আসে, অথবা এরা বাদ দিয়ে নতুন কেউ আসে, তখন একটা একটা করে নথি বের হয়ে যাবে। কোন জায়গায় অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, কোন জায়গায় নিয়োগ বাণিজ্য করা হয়েছে, কোন জায়গায় অন্যায়ভাবে প্রজেক্ট করা হয়েছে, কোন জায়গায় কিভাবে 300 কোটি টাকা 400 কোটি টাকা একটা উপজেলা পর্যায়ে বরাদ্দ হয়ে গেছে, এবং কোনো একটা জেলায় মাত্র 20 কোটি টাকা গেছে, আর একটা উপজেলায় গেছে 300 কোটি টাকা 400 কোটি টাকা। এইগুলোর ক্ষেত্রে যে কি ধরনের জুলুম এবং অবিচার হয়েছে, সেগুলো একটা একটা করে বের হয়ে আসবে না? জামাত কেন আসিফ এবং মাহফুজকে তাদের সঙ্গে নেয়নি, কেন নেয়নি? এইটা একটা বিষয় ভাই, যে এনসিপিতে তো তারা থাকবেই, কিন্তু তাদেরকে জামাত নেবে না। জামাত শুধুমাত্র এই জন্য নেয়নি, এরা যে দুর্নীতি করছে, এই দুর্নীতির চাপ জামাত নিতে পারবে না, এবং এই দুর্নীতির চাপ বিএনপিও নেওয়ার সাহস করেনি। কারণ যদি এরা বিএনপির সঙ্গে গিয়ে জোট করতো, বিএনপি যদি এদের জায়গা দিত, তখন জামাতের হাতে নথি আছে এরা কি কি ধরনের অন্যায় করছে। ঠিক একইভাবে যদি এরা জামাতে যেত, বিএনপির সচিব আমাদের কাছে তো নথি আছে যে এরা কি কি মানে জুলুম জালিয়াতি করছে। এই সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। এই সামগ্রিক অবস্থায় সেই বিচারের কথা বলছিলাম, যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকে, আপনি আপনার উপজেলায় বিবেচনা করেন যে ওইখানের মাস্তানরা, ঠিক আছে, নব্য মাস্তানরা কিভাবে মানুষের উপর জুলুম করছে, এবং আমি ছোট্ট একটা মামলা করে দিবেন এদের বিরুদ্ধে, এটা বাস্তবায়ন হবেই হবে। এখনো ইউনূস সরকারের সময়ও যদি কেউ মামলা করে যে তার কাছ থেকে টাকা নিচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, সিসিটিভি ফুটেজ আছে, এগুলো বা একটা অডিও রেকর্ডিং আছে, থাকলে কোনো রকম বাঁচতে পারবে না। এখন আপ টু বটম এরকম একটা অবস্থা। বাংলাদেশটাকে আমরা যারা লড়াই করি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে,
মতের ভিন্নতা থাকতে পারে। আমি জামাতকে অপছন্দ করি, জামাত আমাকে অপছন্দ করে, বিএনপি কে পছন্দ করি, আবার বিএনপি আমাকে পছন্দ করে, আবার বিএনপি জামাতকে পছন্দ করে না, আবার জামাত এনসিপি কে পছন্দ করে। অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে, কিন্তু সততার বিষয়ে, মানুষকে জুলুম করার বিষয়ে ভাই আপোষহীন থাকতে হবে। আপনি আমাকে দুটো গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ভাই আমাকে চাঁদাবাজ প্রমাণিত করতে পারবেন না। আপনি আমাকে দুটো মার দেন, কিন্তু আপনি আমাকে দেখাতে পারবেন না যে আমি কারো বাড়ির সামনে, কোনো অফিসের সামনে গিয়ে তাকে চাপ দিয়ে দুটো টাকা পয়সা নিয়েছি। আমার সংগঠনে নিয়মিত দান করবে, জামাতে দান করবে, বিএনপিতে দান করবে, দল চলবে ডোনেশনে। দল হুমকি ধামকি দিয়ে, চাঁদাবাজি করে, মামলা দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে চলবে, এইটা কোনো আদর্শিক বিষয় হতে পারে না। এই যারা জুলাই গণ অভ্যুত্থানের জায়গাটা নষ্ট করেছে, আগের মতো স্পিরিট আসে না কেন? এই স্পিরিটটা আমি নষ্ট করি নাই, আমি দুটো কথাই বলছি, কথা বললে স্পিরিট নষ্ট হয় না। স্পিরিট নষ্ট হলে মানুষকে আঘাত করলে, স্পিরিট নষ্ট হয় মানুষকে জুলুম করলে, স্পিরিট নষ্ট হয় মানুষকে মিথ্যা মামলা দিলে, স্পিরিট নষ্ট হয় মানুষকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিলে। এগুলো হলো স্পিরিট নষ্ট হয়। স্পিরিট নষ্ট হয় আপনি চটি জুতা থেকে কিভাবে বুট জুতা পরছেন সেটা দেখলে। স্পিরিট নষ্ট হয় আপনার রিক্সা ভাড়া ছিল না, আপনি কিভাবে দামি একটা গাড়ি হাঁকিয়ে চলেন সেটা দেখলে স্পিরিট নষ্ট হয়। তো এগুলো মানুষ দেখে, মানুষ জানে, মানুষ বিচার বিশ্লেষণ করে। ঘোরের মধ্যে আছেন, ঘোর কেটে যাবে। একটা একটা করে মামলা হবে, যে প্রমাণ যদি থাকে মামলা কেউ ঠেকাতে পারবে না। যেখানে যেখানে গেছে প্রত্যেকটা লোকের কাছে হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ডিং গুলো রয়ে গেছে, মেসেঞ্জারে অডিও রেকর্ডিং গুলো রয়ে গেছে, বিকাশে ট্রানজাকশন হিস্ট্রি গুলো রয়ে গেছে, ব্যাংকের চেক গুলো নিয়েছে, সেগুলো স্টেটমেন্ট গুলো রয়ে গেছে, সিসিটিভি ফুটেজ গুলো সুন্দরভাবে রেখে দিয়েছে সবাই। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। দর্শক, বলছিলাম দিনাজপুরের ঘটনা। দিনাজপুরে এক বাড়িতে, এবং সেই বাড়িটা সংখ্যালঘুর বাড়ি, এক হিন্দু সনাতন ধর্মের লোকের বাড়ি। সেটা আবার এই আশঙ্কাটাও করছি যে এই খবরটা আবার ভারতীয় গণমাধ্যমগুলো নতুন করে ধরে মানে এটাকে সংখ্যালঘু নির্যাতন এবং সংখ্যালঘু ব্যাপারে নতুন আরেকটি ঘটনা এভাবে ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করে এই খবরটা আসবে। কিন্তু সেই খবর এখন পর্যন্ত আসেনি। খবর আসার আগেই এই আলোচনাটা করছি। আরটিভি এই খবরটা, চাঞ্চল্যকর খবরটা দিচ্ছে। আরটিভির নিউজ পোর্টালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দলবল নিয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি, এনসিপি নেতাকে পুলিশে দিল এলাকাবাসী। মান সম্মান কিছু থাকলো? এলাকাবাসী যদি এনসিপির নেতাকে, শীর্ষস্থানীয় এক নেতাকে যদি পুলিশে দেয় ধরে, মান সম্মান একটুও থাকলো কি? কি বলছে এখানে? দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রাতে দলবল নিয়ে এক বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন, শব্দের ব্যবহার দেখেন, ধরা খেয়েছেন MA তাফসির হাসান। তার বয়স 30 বছর, খুবই তরুণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা। তিনি এনসিপির উপজেলার প্রধান সমন্বয়কারী। চাঁদাবাজির এই ঘটনায় তাফসির হাসান ও মঞ্জুর আলম নামের তার এক সঙ্গীকে আটক করেছে স্থানীয় জনতা, এবং আটক করে পুলিশের হাতে দিয়েছে। গত রাতে এই ঘটনাটা ঘটে। রাত 9:30টায় বোচাগঞ্জ উপজেলায় বাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী, অর্থাৎ আজকে, পরিবারের সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন। সন্তোষ কুমার রায় তিনি মামলা করেছেন। জানা গেছে, তাফসির হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর তিনি জমা দেননি, কিংবা জমা দেওয়া হয়নি। যেহেতু এনসিপি জামাতের সঙ্গে জোট করেছে, সেহেতু 30টির বেশি আসন তো পাবে না, সবাইকে তো আর মনোনয়ন দিতে পারবে না। সেই কারণেই হয়তো তার মনোনয়নপত্র আর জমা দেওয়া হয়নি। কিন্তু তিনি এমপি হতে চেয়েছিলেন। যিনি এমপি হতে চেয়েছিলেন তিনি একটি বাড়িতে অস্ত্র নিয়ে গিয়ে চাঁদাবাজি করছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত 8টায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত 9:30টায় আসামিরা হাতের লোহার পাইপ ও স্টিলের লাঠি সহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন, তারা পুলিশও সেজেছিল। এ সময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করেন এবং আসবাবপত্র ওলটপালট করতে থাকেন, ভাঙচুর করতে থাকেন। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন, তোর স্বামীকে বের করে দে, না দিলে তোর ট্রাঙ্কের চাবি দে, নচেত সবাইকে মেরে ফেলবো।
এটা এই ঘটনাটাকে যদি ভারতীয় গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম সংখ্যালঘু নির্যাতনের নতুন আরেকটি কেস হিসেবে দেখে, তাহলে কি মানে আমাদের তাদেরকে দোষ দেওয়ার কোনো অপশন থাকবে হাতে? আমার মনে হয় যে অপশন থাকবে না। এ সময় পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকারের ভয় ভীতি ও হুমকি দেখিয়ে 2 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাফসির হাসান ও মঞ্জুর আলমকে আটক করে। এ সময় তাদের অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। অন্যান্যরা পালিয়ে গেলে মূল 2 যে নেতা, প্রধান নেতা, সে কিন্তু ওখানে বীর দর্পে ছিল, কারণ তাদেরকে ধরবে কে? তারা তো এলাকার বস। সেই আত্মবিশ্বাসেই হয়তো তারা ছিল, কিন্তু জনতার কাছে তারা কট খেয়েছে। স্থানীয়রা আটক 2 জনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, রাতে তাদেরকে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠি, ভিডিও রেকর্ডিংয়ের ছোট ক্যামেরা সহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতেও সোপর্দ করা হয়েছে। এখন দেখার বিষয় যে আদালতে সোপর্দ করে, সব শেষ খবর যেহেতু আমরা জানি না, আদালতে সোপর্দ করে হবিগঞ্জের, শায়েস্তাগঞ্জের সেই বিখ্যাত নেতা মাহাদি হাসান তার মতো করে আবার এই ভদ্রলোক 2 জন জামিন পেয়ে যান কিনা, সেটাই এখন দেখার বিষয়। পেয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যাই হোক, সেদিকে আমরা যেতে চাই না। মূল যে জায়গায় থাকতে চাই সেটা হচ্ছে যে একটা দল নতুন হয়েছে, সেই দলের একজন এমপি ক্যান্ডিডেট হতে যাওয়া একজন ব্যক্তি, তিনি যদি সংখ্যালঘু সম্প্রদায়ের এক বাড়িতে গিয়ে এভাবে গালাগালি, মারধর, ভাঙচুর, চাঁদাবাজি এই ঘটনাগুলো ঘটান, 2 লাখ টাকা দে, না হলে সবাইরে মেলে ফেলবো, ট্রাঙ্কের চাবি দে, এই আসলে কি হচ্ছে দেশে, কি হচ্ছে, এটা নিয়ন্ত্রণের উপায়টা কি? নিয়ন্ত্রণের উপায় কি আদৌ আমাদের জানা আছে? আমার মনে হয় যে নিয়ন্ত্রণের উপায় জানা নেই, কারণ এটা নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয় যখন পর্যন্ত না সরকার এবং এই যারা প্রভাবশালী হিসেবে সমাজে এখন বিদ্যমান তারা নিজেরা উপলব্ধি করতে পারবেন যে এই অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং সরকারও মনে করবে যে অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে শাস্তি দিতে হবে। আমরা গত 16-17 মাসে নানাভাবে প্রভাব বিস্তার করতে দেখেছি যাদের, তারা এখনো সমাজে প্রভাব বিস্তার করছে। সমাজে প্রভাব বিস্তার করাটা অন্যায় কিছু নয়, কিন্তু যখন আপনি নেগেটিভভাবে প্রভাব বিস্তার করতে চাইবেন তখন কিন্তু আপনার ওপরে জনগণ ক্ষিপ্ত হবে এবং পুরো জাতির প্রত্যাশা ভুলণ্ঠিত হবে। এমনিতেই এনসিপির নানা কর্মকাণ্ডে গত 10 মাসেই তাদের জনপ্রিয়তা এতটাই কমেছে এবং জনপ্রিয়তায় এতটাই ভাটা পড়েছে যে আগামী নির্বাচনে তারা যদি এককভাবে নির্বাচন করত তাহলে অনেকেই সন্দেহ করেন, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন বিশ্লেষক তো কখনো কখনো ওপেনলি বলেই ফেলেন যে তারা এককভাবে নির্বাচন করলে তাদের জামানত টেকানোটাই মুশকিল হবে। সেটা আমার মনে হয় যে খুব একটা যে মিথ্যা কথা হয় সেটা বলাটা খুব মুশকিল। এখন যখন তারা জোটে নির্বাচন করছে তখনও তাদের জনপ্রিয়তায় এতটা ভাটা পড়েছে এবং এইসব কর্মকাণ্ড, এই যে নির্বাচনের সময় যখন মানুষের কাছে তাদের ভোট চাইতে যাওয়ার কথা, সংখ্যালঘু সম্প্রদায়কে যখন তাদের যে বোঝানোর কথা, অনুনয় বিনয় করার কথা যে আমাদেরকে ভোটটা দিয়েন, আমরা একটা ভালো বাংলাদেশ উপহার দেব, সেই কাজটা না করে লাঠি সোটা, অস্ত্র শস্ত্র নিয়ে এবং ক্যামেরা নিয়ে যাওয়ার উদ্দেশ্য কি সেটাও আমি একটু কম বুঝেছি আসলে। তারা কি প্রফেশনাল চাঁদাবাজ? তারা এভাবে ক্যামেরা নিয়ে বিভিন্নভাবে ক্যামেরার ব্যাড ইউজ করে, বিভিন্ন ভিডিও ফুটেজ তৈরি করে সেটাকে কি ব্যাড ইউজ করে? আসলে তাদের কাছে এই ছোট ক্যামেরা থাকার উদ্দেশ্যটা কি? ছোট ক্যামেরা থাকার উদ্দেশ্য তারা একটা প্রফেশনাল গ্রুপ। এর পেছনের কারণ বোধহয় পুলিশের খুব দ্রুত অনুসন্ধান করা উচিত এবং এখন দেখার বিষয় যে এনসিপির কেন্দ্রীয় বক্তব্য কি হবে। কেন্দ্রীয় বক্তব্য এই ব্যক্তির পক্ষে যাবে নাকি বিপক্ষে যাবে সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনি কি মনে করছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।